আমাদের বিশ্বকাপে আজকে আপনারা নিউজ পেয়েছেন যে বাংলাদেশ পার্টিসিপেট করছে না, এর বদলে স্কটল্যান্ড পার্টিসিপেট করছে। আর উনি এটার সাথেও লিঙ্ক করেছেন যে ঠিক আছে আজকে হঠাৎ করে সাকিব আল হাসানের ইস্যুটা কেন আসলো, এটা দিয়ে কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা, এটাই তো। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন করেছেন যে বাপ্পির কোয়েশ্চেনটা ছিল সাকিব আল হাসান দেশের মাটিতে খেলতে চায়। আমাদের বোর্ডের থেকে আপনারা আগে বিবৃতি শুনেছেন যে বিশ্বকাপে আমরা সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের মন্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না, এটা আপনারা শুনেছেন। আমরা আইসিসিকে রিকোয়েস্ট করেছি শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করার জন্য। তাদের সাথে আমাদের একাধিক দফা মিটিং হয়েছে, ওনাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে এসেছিলেন, সেখানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারপরে জুম মিটিং হয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমাদের খেলা স্থানান্তর করবে না। ভারতে আমরা খেলতে যাব কি না আমাদের অ্যাজ ইট ইজ এই ফিক্সচার অনুযায়ী খেলতে হবে, কিন্তু তারপরও সরকার তাদের ক্যাবিনেট মিটিং ছিল যেদিন আমাদেরকে আইসিসির থেকে বোর্ড মিটিং হয় তার পরের দিন ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমাদেরকে ওই ফিক্সচারে যদি পরিবর্তন না হয় ভারতে যে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না, এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে, আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সাথে যে এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না। মনির ভাইয়ের যে কোয়েশ্চেন ছিল যে এরপরে আমরা কি করব, আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না, তো এই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। আচ্ছা, বিশ্বকাপের এটা গেল আমাদের প্রশ্ন। আর এর বাইরে হচ্ছে সাকিব আল হাসানেরটা একাধিকবার আপনাদের মাধ্যমে অনেক সময় গণমাধ্যমে উঠে এসেছিল। সাকিব আজকে আসলো কারণ গত মিটিং এর পরেও বছর পেরিয়ে গেছে, 1.5 বছর বাংলাদেশে ঢুকতে পারবে না একটা লোক, সেই লোককে হঠাৎ করে কেন এখানে প্রেজেন্ট করা? সিয়ান ভাই, এখানে তো আমাদের বোর্ডের সিদ্ধান্ত, এটা তো আসলে আজকের মিটিংয়েই হবে না কবের মিটিংয়েই হবে, এভাবে তো আসলে আপনার বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না, কারণ বোর্ডের এজেন্ডার মধ্যে থাকে। কারণ আমাদের আজকে সেন্ট্রাল কন্ট্রাক্টে সকল প্লেয়ারের পারফরমেন্স অ্যাভেলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে, ওখান থেকে আমাদের অ্যাভেলেবল প্লেয়ার কাকে নিয়ে আলোচনা হয়েছে, ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে। আমাদের স্টাইলে আপনার যদি কষ্ট থেকে থাকে অবশ্যই ফিডব্যাক দিবেন, কারণ আপনাদেরকে জবাবদিহিতার জন্যই আপনারা এখন সব কথাই যদি আপনি বারবার বলতে থাকেন, আমাকে শব্দটাও শেষ না করতে দেন, সেন্টেন্সটাও কমপ্লিট না করতে দেন, তাহলে এই দুঃখ কোথায় রাখবো? আচ্ছা মনির ভাই, আমাদের বোর্ডের কাছে থেকে যতটুকু আমাদের সাপোর্ট করার মতন আমাদের বোর্ড এখানে সাপোর্ট করবে। হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আই এম নট বাপি আমি শেষ করি। আচ্ছা, আপনার কোয়েশ্চেন ছিল হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সে কি শুধু আমাদের অ্যাওয়ে সিরিজের জন্য অ্যাভেলেবল না হোম সিরিজের জন্য সহ অ্যাভেলেবল, দুইটাতে অ্যাভেলেবল? আমাদের উত্তর হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে উভয় সিরিজের জন্য অ্যাভেলেবল। যদি অ্যাভেলেবল না থাকতে পারেন সেই তো আমাদেরকে নোটিফাই করবেন। জি আরিফিন, সেটা তো এখন অ্যানাউন্স হয়নি, অ্যানাউন্স হলে দেখতে পারবেন, এন্ড দ্যাটস কনফিডেন্সিয়াল। সো যেদিন অ্যানাউন্স করাবো ওই দিন আপনার নাম দেখতে পারবেন। এই ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট এই জিনিসটা দেখছেন, উনি এই জিনিসটা দেখেন যে আমাদের বোর্ডে এসেছে, বোর্ড তো আমাদের এটা ডিসিশন হয়েছে, বোর্ড থেকে করা হয়েছে। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। তখন তো এই বোর্ডটা তখন এই বোর্ডটা ছিল না। এই বোর্ডটাতে আজকে প্রথম যখন নতুনভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে, জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা, বিপিএল রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে, এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের,
সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। এই গভর্নমেন্টের সাথে আলাপ করবেন আমাদের বিসিবি প্রেজেন্ট এই বিষয়টা নিয়ে। আমি বলি আপনার প্রপার উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে ইশতিয়াক সাহেবের বাবা বেশ কিছুদিন অসুস্থ, ফ্যামিলি প্রবলেমে আছেন। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয়, তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমার 9-10 তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট। তারপর থেকে তিনি কিন্তু অ্যাবসেন্ট, এবং তিনি কোনোভাবে বোর্ড মিটিংয়ে আসেন না, তাকে পাওয়া যায় না। কোনো পারিবারিকভাবে উনি এনগেজ, আমরা তাকে কোথাও পাচ্ছি না, উনি আসেন না বিসিবিতে। আপনারাও দেখেন না নিশ্চয়ই, বিপিএল রংপুর রাইডার্সে তাকে দেখা যায় না, শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে লাস্ট। তো সেক্ষেত্রে আজকে যে চিঠিটা তিনি পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর, সেটা হচ্ছে উনি ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন, এবং এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওটার প্রেক্ষিতে বিসিবি প্রেসিডেন্ট বলেছেন আমাদের বোর্ডে মিটিংয়ে যে পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে তারপরে ব্রিফটা করবেন। একটু পর্যন্ত আছে ব্যাপার। তারপর আর কোন লিগের কথা বললেন? ঢাকা লিগেরটা আপনারা জানেন যে বেশ কিছু সংখ্যক দল তারা ডিজায়ার করেছে বা তারা বলেছে আমরা এখানে পার্টিসিপেট করব না। ওনারা পার্টিসিপেট যেহেতু করেননি, ওনাদের প্রতি শ্রদ্ধাশীল হয়তো আমাদের কিছু করার নেই, যেহেতু পার্টিসিপেট করবেন না ভলান্টারিলি। অন আদার হ্যান্ড আমরা কিন্তু জানেন যে আজকে আমাদের ওই সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। 8টা দল নিয়ে টুর্নামেন্ট করা হচ্ছে, যাতে যেই সকল খেলোয়াড়রা দল পায়নি বা লিগে খেলতে পারেনি ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশন লিগে, তাদেরকে আমরা ওই টুর্নামেন্টে আয়োজন করছি। সো আমাদের যদি অবজেক্টিভটা হতো যে আমরা খেলা চালানোতে ব্যর্থ, তাহলে নিশ্চয়ই আমরা চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি নিতাম না, চ্যালেঞ্জ কাপ আয়োজন করতাম না। এখানে যদি যিনি অর্গানাইজার বা যারা সংগঠক, ওনারা যদি ওনাদের দলকে না খেলতে দিতে চান বা ওনারা সিদ্ধান্ত নেন খেলবে না, অবশ্যই আমরা তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু অন আদার হ্যান্ড আপনাদেরই রিকোয়েস্ট ছিল খেলোয়াড়দের কী হবে, খেলোয়াড়দের চিন্তা মাথায় রেখে আমরা এই জিনিসটা করেছি। তারপরে হচ্ছে বিপিএল। আচ্ছা, বিপিএলের ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রান মেশিন বা স্কোরিং মেশিন হচ্ছে চট্টগ্রামে জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে হচ্ছে আমাদের স্কেডিউলটা একটু চেঞ্জ হয়েছিল। ওই সময় খেলা না হওয়ার জন্য আমাদের একটা ভেন্যুতেই কমপ্লিট করতে হয়েছে। সো চিটাঙে আমাদের মোস্টলি হাই স্কোরিং ম্যাচগুলো হয়, ওখানে হয়তো আপনারা এবার দেখতে পারেননি। অন আদার হ্যান্ড সিলেটের উইকেট, ইট ওয়াজ কম্পিটিটিভ উইকেট, ঢাকার উইকেট ও কম্পিটিটিভ উইকেট ছিল। আমরা এখানে মিরপুরে আমাদের নতুন যে আমাদের হেড অফ টার্ফ টনি হেমিংস আসার পরে আমরা উইকেটটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আগে আমাদের যে উইকেটে ইউজ করা হতো এটা হচ্ছে মরা ঘাস বা প্ল্যান্টেড গ্রাস ইউজ করার কারণে আমাদের পিচের বৈচিত্র্যটা পরিবর্তন হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে পিচে আনইভেন বাউন্স থাকতো, কিন্তু এবার কিন্তু আপনি দেখবেন বাউন্স ইজ ইভেন বাউন্স। আর এই ধরনের উইকেটে আমাদের ময়েশ্চার কনটেক্সট হচ্ছে 30%, 32 থেকে 32% মেনটেন করা হয়েছে। এই জন্য হয়তো বা অনেক খেলোয়াড় বা অনেক দল প্রথম দিকে রান পায়নি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার উইকেটে সেট হয়ে খেলতে হয়, খেলার প্যাটার্ন ডিফারেন্ট। ফাইনালে তো এক টিম রান করেছে, আরেক টিম করেনি, এক প্লেয়ার সেঞ্চুরি করেছে। সো এটা বেসড অন কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল স্কিল। আগে হয়তো যারা ফ্ল্যাট পিচে রান পেতো তারা হয়তো এখানে 2.5 থেকে 3 mm গ্রাস ছিল, ওনারা হয়তো রান পাননি। সব ধরনের কম্পিটিটিভ উইকেটেই আমাদের খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এটা বানানো, এবং ব্যর্থ বা উইকেটে রান হয়নি, রান হলেই যে কম্পিটিটিভ টুর্নামেন্ট হয় এমন না, বাট কম্পিটিটিভ টুর্নামেন্ট এনশিওর করার জন্য কম্পিটিটিভ উইকেট করতে হয়, যেখানে সকল খেলোয়াড়ের জন্য কিছু না কিছু থাকে। ইয়েস, নেক্সট আমাদের হোম সিরিজ পাকিস্তানের সাথে 3টা ম্যাচের ওডিআই আছে 12, 14, 16 মার্চ। অবশ্যই হবে। ডোমেস্টিক ক্যালেন্ডার আছে, ডোমেস্টিক ক্যালেন্ডার কিন্তু আপনাদের সাথে হচ্ছে নভেম্বর মাসে শেয়ার করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ডোমেস্টিক লিগ চলতে থাকবে, বিসিএল চলতে থাকবে। একজন ওয়ান বাই ওয়ান। ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্যই আয়োজন করবে সিসিডিএম। এটা যখন হচ্ছে অ্যানাউন্স করবে তখন বোঝা যাবে। চ্যালেঞ্জ কাপ আমাদের এটা আগে কখনো হয়নি। 50 ওভার্স ম্যাচ, T50 ওভার্স ম্যাচ হলেও একদিনে একটা। আজকে আমি বলি, তারপর আপনি তো বলছেন, আমার কাছে ব্যাখ্যা চাইছেন। আচ্ছা, 50 ওভার্স ম্যাচও একদিনে একটা ম্যাচই হবে, T20 ম্যাচও একদিনে একটা ম্যাচই হবে। আমাদের যদি মাঠ অ্যাভেলেবিলিটি, নাম্বার অফ টিমস, ফরম্যাট সব কিছু সেম, কিন্তু আমরা দেখা গেছে যে আমাদের বিপিএলের জন্য, বিপিএলের ড্রাফটে আমরা প্রিমিয়ার লিগের বাইরে কোনো ধরনের কোনো প্লেয়ারকে কনসিডার করি না। কেন? কারণ বলা হয় যে এনসিএল T20-তে তো পারফর্ম করে নাই। সো আমরা এখানে ওই ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের প্লেয়ারদের সুযোগ দিতে চাই, যারা এখানে পারফর্ম করে টপ স্কোরার অর টপ উইকেট টেকার হয়ে পরবর্তীতে যাতে তারা বিপিএলের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে। দ্যাটস অ্যান অপরচুনিটি ফর দেম টু